দর্শক দেখুন, আইনি যুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন এবং সিও দপ্তরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মমতা। উনি আজকে দিল্লি গেছেন, যেটা খবর যে সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসআইআর নিয়ে ওনার অনেক সব বক্তব্য আছে, অনেক চিঠি করেছেন, সদুত্তর পাওয়া যায়নি, তো সেই জন্য উনি ডিরেক্টলি সাক্ষাৎ করবেন এমনটাই খবর ছিল। কিন্তু দর্শক দেখতে পাচ্ছি আরও একটা খবর সামনে এসছে যে উনি সাক্ষাতের আগেই সুপ্রিম কোর্টে মামলাও ঠুকে দিয়েছেন। বুঝতে পারছেন, উনি সাক্ষাৎ করতে যাবেন, সময় চেয়েছিলেন, তো সেই মতো সময়ও দেওয়া হয়েছে এমনটাই খবর। তো যেটা এখন জানা যাচ্ছে যে সাক্ষাতের আগেই উনি মামলাও ঠুকে দিয়েছেন সুপ্রিম কোর্টে। নিচে লেখা, আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলাটির শুনানি হতে পারে। এটাও খবর, এই যে বুধবার বলা হচ্ছে না, আরও যেসব মামলা করে রাখা হয়েছে, তো ওই বুধবারই মুখ্যমন্ত্রীর যে মামলা সেটারও শুনানি হতে পারে। এটাও খবর দেখতে পাচ্ছি যে যদি সেটারও শুনানি হয় তো মুখ্যমন্ত্রী নাকি সুপ্রিম কোর্টে হাজিরও থাকতে পারেন। ওই যে কদিন আগে বলেছিলেন না যে আমি যাব, সুপ্রিম কোর্ট যাব, দরকার হলে নিজেই থাকব। আসলে ওনার না এখন আর কারো উপরে ভরসা হচ্ছে না আমার মনে হয় কোথাও। এর আগে মামলা হয়েছে, দোলা সেন, ডেরেকরা মামলা করেছেন, তার আগে মহুয়া মৈত্র মামলা করেছিলেন, মামলা হয়েছে, তার উত্তর এসেছে সুপ্রিম কোর্ট থেকে। ওনারা তারপরে আরও সব কত কি করেছেন এসআইআরকে আটকানোর জন্য। এখন ওনার কোথাও মনে হচ্ছে যে কাউকে দিয়ে হবে না, আমাকে নিজেকে যেতে হবে। আসলে সত্যিই হয়নি কাউকে দিয়ে, এসআইআর বন্ধ করা যায়নি, এসআইআর চলেছে, অনেক কিছু বলার চেষ্টা হয়েছিল, এখনও গোলানোর চেষ্টা হচ্ছে না যে সেটা বলবো না, হচ্ছে, কিন্তু স্টপ করা যায়নি। অনেকবার উনি চেষ্টা করেছিলেন যে অন্তত ভোটের আগে যেন এটা না হয়, অনেক কারণ বের করার চেষ্টা করেছিলেন, তো হয়নি, স্টপ হয়নি, চলছে। উনি ওনার মতো করে ম্যানেজ করার চেষ্টা করছেন যারা এখানে আছেন। তারপরেও হয়তো কোথাও একটা ভয়, যদি যেরকম চাইছে সেরকম না হয়। তো এবার যেটা পরিষ্কার যে এক তো কমিশনের দপ্তরে যাচ্ছেন, আর এই মামলা ঠুকে যাচ্ছেন কমিশনের দপ্তরে, তার মানে আরও একটা চাপ তৈরি করা আর কি, কার্যত হাসিও লাগে। যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তাকে চাপে ফেলার জন্য আগে মামলা ঠুকে দিয়েছেন, দিয়ে উনি সাক্ষাৎ করতে যাবেন। আমার তো মনে হয় হয়তো এই ক্ষেত্রে ওইটা করা যাবে না, কারণ ইনি মুখ্যমন্ত্রী, উনি মুখ্য নির্বাচন কমিশনার, কিন্তু যেটা করেছেন উনি না, আর সাক্ষাৎ করাই উচিত না মুখ্য নির্বাচন কমিশনারের। মুখের উপরে দরজাটা বন্ধ করে দেওয়া উচিত যে আপনি তো মামলা করেছেন, যান, মামলা করেছেন, সুপ্রিম কোর্টে যান, আমরাও সুপ্রিম কোর্টে যাব, কোর্টে দেখা হবে। যখন মামলায় ঠুকে দিয়েছেন তো আবার এখানে এসে কী বলতে আসছেন? আবার তাহলে কি বলতে আসছেন? যখন মামলায় ঠুকে দিয়েছেন তো যান, কোর্টে গিয়ে জবাব দেবো, যা বলার কোর্টে বলবেন আপনি, আমরা সেখানে গিয়ে বলবো। আবার এখানে কেন করতে আসছেন? মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু মুখ্যমন্ত্রী, উনি মুখ্য নির্বাচন কমিশনার, আবার হয়তো অন্য সিন ক্রিয়েট করবেন, তো সাক্ষাৎ হয়তো হবে, কিন্তু মানে অন্য কোনো অবস্থানে অন্য কোনো লোকজন থাকলে আমার ধারণা মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়াটা হতো বা উচিত। তো যাই হোক দর্শক, এখন এই যে মামলা ঠুকেছেন, এখন এখান থেকেও না কতগুলো বিষয় চর্চা করা প্রয়োজন রয়েছে যে কী হলো। তার মানে উনি এখান থেকে
এটাও প্রমাণ করলেন যে আমি যাচ্ছি মুখ্য নির্বাচন কমিশনারের কাছে, ঠিক আছে, মনে হয় ওখানেও সুরাহাটা হবে না, সেই জন্য মামলা ঠুকে রাখলেন। আমি মামলা ঠোকার পেছনে যেমন বলছি যে চাপে রেখে সাক্ষাৎ, এটা যেমন একটা, আর একটা হচ্ছে ওনার মনে এটাও কোথাও ঢুকেছে যে সাক্ষাৎ করলেই যে আমার ইচ্ছা মতো সব হয়ে যাবে সেটা না, বরং মামলাটা ঠুকে রাখি। মানে উনিও বুঝছেন যে বিষয়টা অতটা সহজ না। আর একটা কারণ দর্শক, যেটা আমার কোথাও মনে হচ্ছে, উনি যেটা চেয়েছিলেন যে যারা সরকারি কর্মচারী আছেন, যাদেরকে কমিশন কাজে লাগায়, তাদের মাধ্যমে পুরো বিষয়টা মিটিয়ে দেব, যেন মিটে যায় তাদের মাধ্যমে মিটিয়ে দিতে পারলে তাহলে আমি আমার মতো করে কাজটা করিয়ে দিতে পারবো। কারণ যারা ইআরও তারা সব তো রাজ্য সরকারের কর্মচারী, তাহলে আমরা যেমন বলবো তেমনই তারা করবেন, না করলে তাদের ভয়ও আছে। কিন্তু কমিশন যেটা করেছে, ইআরও তারা যেমন কাজ করছেন, তেমনি মাইক্রো অবজারভার, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার এসব তো নিয়োগ করে দিচ্ছে না কমিশন। অন্য কোথাও কিন্তু করেনি, করেনি বলতে করার প্রয়োজন হয়নি। তো অন্য জায়গায় তো সব তো মানে ভালো এসআইআর হয়েছে না, এবং সেই সব জায়গার রাজ্য সরকার যারা আছে খুব কোঅপারেট করছে। সে বিজেপি শাসিত রাজ্য বলে না, অবিজেপি শাসিত রাজ্য যেমন তামিলনাড়ু, তারাও খুবই কোঅপারেট করছে। সেই জন্য তাদের দেখবেন খসড়া তালিকাতেই প্রচুর নাম বাদ চলে গেছে। ফলে ওখানে ততটা সন্দেহ নেই যতটা সন্দেহ এখানে আছে কমিশনের। আমাদের তো সন্দেহ আছেই, সব গুলিয়ে দেওয়া যে বিষয়টা। তো সেই জন্য এখানে যেটা করতে হচ্ছে, যেহেতু রাজ্য সরকার সেই অর্থে কোঅপারেট করছে না, রাজ্য সরকার কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এসআইআর প্রসঙ্গে কমিশনের বিরুদ্ধে, সেই জন্য কমিশনকে বাড়তি পদক্ষেপ নিতে হয়েছে, আতস কাঁচ রাখতে হয়েছে, মাইক্রো অবজারভার নিয়োগ, স্পেশাল অবজারভার। তো এখন কমিশন যেটা করেছে, যেটা বুঝতে পারছি দিদিমণি খানিকটা সমস্যায় পড়ছেন যে কি হবে শেষ পর্যন্ত এত চেষ্টা করার পরেও, কমিশন যেটা করেছে ওই যে মাইক্রো অবজারভার বা রোল অবজারভার, আমি একটা জাস্ট ওই লাস্ট 30 তারিখে একটা যে হয়েছে না, মিটিং হয়েছে ভিডিও কনফারেন্সে, তো সেখানে এই যা সব আলোচনা হয়েছে আপনারা জানেন কমিশনের এর সঙ্গে, তো তার একটা জিস্ট এখানে রয়েছে সমস্ত যারা ডিএম আছেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদের উদ্দেশ্যে দেখুন যে কী পয়েন্টগুলো চর্চা হয়েছে, কী করতে হবে। যে 31শে জানুয়ারির মধ্যে সমস্ত নোটিশ জেনারেট করে ফেলতে হবে, 1 ফেব্রুয়ারি মানে আজকের মধ্যে সব নোটিশ লোককে দিয়ে দিতে হবে, তারপরে 7 দিনের মধ্যে সব করে ফেলতে হবে কমপ্লিট, এই যে সমস্ত হিয়ারিং এবং আপলোড ডকুমেন্টের সেটা 7 দিনের মধ্যে পজিটিভলি সব সম্পন্ন করে ফেলতে হবে, আগেরগুলো সব করে ফেলতে হবে। তারপর মাইক্রো অবজারভারদেরকে আমরা তুলে নেব, নিয়ে যারা মানে রোল অবজারভার যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা তুলে নেব আর কি 2-3 দিনের মধ্যে। তারা এখানে বসে সব রিভিউ করবেন, যেটা বা সহযোগিতা করবেন রোল অবজারভারদের, এটা বলে দেওয়া আছে। আর এখানে বলা আছে যারা ডিইও আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে যারা এইআরও বা ইআরওরা কাজ করছেন সেটা মানে ঠিক করছেন কিনা, ভুলভ্রান্তি রেখেছেন কিনা সেটা নিশ্চিত করতে হবে, তাদের দায়িত্ব দেওয়া আছে। আর এখানে যেটা দর্শক সবথেকে আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সুপার চেকিং। মানে এইআরওরা যেটা করবেন সেটাই কিন্তু ফাইনাল না, সুপার চেকিং করা যাবে, এবং সেই চেকিংয়ের জায়গাতে অবজারভার, রোল অবজারভার যারা সব আছেন তারাও মানে একটা ভূমিকা নেবেন, এবং মাইক্রো অবজারভারদেরও একটা ভূমিকা আছে। তো সুপার চেকিংয়ে দেখুন আরও উপরের স্তরের লোকেরাও করতে পারবেন, সে কথা কিন্তু বলে দেওয়াটা আছে। ফলে দর্শক যা বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই যে দিদিমণি যাদেরকে দিয়ে কাজটা মূলত করিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, এইআরও যাদের বিরুদ্ধে কমিশন কোনো অ্যাকশন নিতে গেলেও একেবারে দাঁড়িয়ে পড়েন, তো তারাই যে ফাইনাল তাদের সিদ্ধান্তে চূড়ান্ত, সেটা কিন্তু কমিশন বলছে না। অন্যান্য ক্ষেত্রে এটাই করেছিল কমিশন, করে থাকে অন্যান্য ক্ষেত্রে, অন্য রাজ্য হয়তো সেটাই হচ্ছে। কিন্তু এখানে না একটা সবের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে না, কারণ এখানকার সরকার এমন চলছে, সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। তো এখানে ওনাদের সিদ্ধান্তই ফাইনাল এটা না, তার ওপরেও আবার চেক করা হতে পারে, এবং সেখানে রোল অবজারভার বা এই শব্দের অনেকের ভূমিকা আছে। আমি যেটা শুনছিলাম দর্শক, এই যে সুপ্রিম কোর্টে যাওয়া, সেখানে নাকি মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করবেন যে কেন এটা করা হচ্ছে, জনপ্রতিনিধিত্ব যে আইন রয়েছে সেখানে তো মাইক্রো অবজারভার, এইসব অবজারভারদের তো এরকম ভূমিকা নেওয়ার তো কথা নেই, ফাইনাল সিদ্ধান্ত তো এইআরও নিয়ে নেবেন, কেন এটা করা হচ্ছে, নিয়মের বাইরে গিয়ে করা হচ্ছে।
এইরকম নাকি এটা বলার চেষ্টা করবেন ওখানে। বুঝতে পারছেন কোন জায়গাটা লাগছে, যে আমরা মানে ওনাদের কোথাও তো একটা আশঙ্কা হচ্ছে যে এদেরকে দিয়ে কমপ্লিট করে দিচ্ছি আমাদের মতো করে লোকজন সব ফিট করে, কিন্তু যদি এটাই ফাইনাল না হয়, যদি আবার সুপার চেকিং হয় উপরে বা আরও অন্য মাইক্রো অবজারভার যদি হস্তক্ষেপ করেন, তো সেখানে তো প্রবলেম আছে। ফলে তো যদিও মাইক্রো অবজারভার যারা আছেন তারা কিন্তু এই টেবিলেই ছিলেন, এই হিয়ারিংয়ের টেবিলেই ছিলেন, মানে এইআরও যেখানে ছিল ওখানে ছিলেন। তো মাইক্রো অবজারভার যারা আছেন, যারা পারছেন কাজটা করতে, মেরুদণ্ড সোজা করতে, তারা অনেক জায়গায় হস্তক্ষেপ করেছেন। তো সেটা নিয়েও আপত্তি, আর তার সঙ্গে এই যে সুপার চেকিংয়ের যে বিষয়টা এসছে এটাও আপত্তি হওয়ার কথা। তো শুনছি সুপ্রিম কোর্টে নাকি এইসব বলবেন। তো আমার ধারণা সুপ্রিম কোর্ট ঠাঁটিয়ে থাপ্পড়টা মারা উচিত সুপ্রিম কোর্টের, যে আপনি এগুলো কেন করতে হচ্ছে, কেন আপনি কি ঠিকঠাক কোঅপারেট করেছেন, এক। আর দ্বিতীয়ত, যদি সন্দেহ হয় কমিশনের, তো চেক করলে সমস্যা কোথায়? আপনি যদি নিখুঁত থাকেন, তো মাইক্রো অবজারভার বলুন, রোল অবজারভার বলুন, আর যেই করুন চেক, জ্ঞানেশ কুমার নিজে করুন, তো আপনার সমস্যা কোথায়? আপনি যদি ঠিক থাকেন, এটা তো বাতিলের তো ব্যাপার না, বলা হচ্ছে চেক, মানে আরও তারপরে সুপারভাইজ করবেন বা সুপার চেক করবেন, তো সমস্যা কোথায়? যদি জেনুইন হয় তো সমস্যা কোথায়? আমার তো মানে ঠাঁটিয়ে মানে চড় বা থাপ্পড় মারা উচিত, মানে এই প্রশ্ন তুলতে গেলে সুপ্রিম কোর্টে। তো দেখা যাক কি হয়। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, আমি যেটা শুনছি। এর সঙ্গে আরও ব্যাপার আছে, ভাবনা যে দিল্লি যাওয়া কেন, বা সুপ্রিম কোর্টে হঠাৎ করে মামলা এই সময় এইভাবে ঠোকা কেন। যদিও উনি আগে তার বলেছিলেন সেই মতো ঠুকছেন, ঠিক আছে, কিন্তু আবার একটা অন্য ভাবনা এসছে যে 3 তারিখে আপনাদের তো নিশ্চয়ই একটা জানা আছে যে আইপ্যাকে ওই যে ফাইল চুরি যে মামলা, তারও হিয়ারিংটা কিন্তু হওয়ার কথা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ 3 তারিখে। সেটাতে তো সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল খুব সিরিয়াস ম্যাটার, কিন্তু খুব সিরিয়াস ম্যাটার, এটা এক্সামিন করার খুব প্রয়োজন রয়েছে। তো যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে চলেছে ওই বিষয়ে, সুপ্রিম কোর্টে আবার উনার মামলা থাকার কথা বলা হচ্ছে, ফলে এটার মধ্যে কোথাও লিঙ্ক আছে কি না, কারণ উনিও হয়তো বুঝছেন যা কাজটা করেছি খুব অন্যায় কাজ করেছি, সুপ্রিম কোর্ট আগের দিনে যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছে খুব একটা ভালো দিক না ওনার পক্ষে, ফলে এটাও 2-4 করার কথা ভাবছি আর কি, যে সুপ্রিম কোর্টে হিয়ারিংটা আছে আইপ্যাক মামলা, ভরসা কারোর উপরে হচ্ছে না, আগের দিনে যাদেরকে দাঁড় করিয়েছিলেন তারা তো ঝাড়টার খেয়েছেন কার্যত, ফলে এবার সব কিছু নিজেকে দেখতে হবে, বা যদি হাজির হয়ে যাওয়া যায় ওই সময়ে, আমাকে দেখতে পেলে যদি একটু নরম মনোভাব, বা আমি যদি কিছু বলার সুযোগ পাই, ওনাকে দেখে নরম মনোভাব হওয়ার কথা না, তবুও মহিলা সিম্প্যাথি আদায়ের চেষ্টা কিনা যায় না। তো এটাও ভাবছি দর্শক, যে আইপ্যাক মামলাটা হিয়ারিং আছে জানি, এই সময় চলে যাওয়া, যদি উনি বলছেন যে আমি পার্লামেন্ট চলছে, সেশন চলছে, আমি সব দেখা করব, আমার এমপিদের সঙ্গে দেখা করব, আন্দোলন করব, কমিশনে যাব, এসব বলছেন, কিন্তু আমাদেরকে এইগুলো ভাবতে হচ্ছে, কারণ ওনার ছলচাতুরি কিন্তু প্রচুর আছে, এগুলো ভাবতে হচ্ছে। নিশ্চয়ই আপনারা বলবেন ওনার এই চলে যাওয়ার পেছনে আরও কী কারণ, মানে দিল্লি যাওয়ার পেছনে কী কারণ আছে। আর সেই সঙ্গে আরও অন্য ধান্দার মধ্যে পলিটিক্যাল ধান্দা আছে, কাউকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা, শুধু নিজে বাঁচাতো না, আর অন্যকেও বাঁচানোর একটা মরিয়া চেষ্টা থাকতে পারে, সেখান থেকেও এটা কোনো লাইন আপ তৈরি করার চেষ্টা, হবে কি হবে না সেটা অন্য বিষয়, চেষ্টা। আর পলিটিক্যাল ভাবনা থাকতে পারে কংগ্রেসের ওখানে সিল করে আসা, যেখানে যাতে কংগ্রেসের কেউ না ব্যাগরবাই করতে পারেন, কংগ্রেসকে সাথে নিয়ে চলার একটা বিরাট চেষ্টা হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, অন্যরা তো লাইনে আসছেন না, সুতরাং গান্ধী পরিবারকে ধরে যদি একেবারে ওখানে সিল করে দিয়ে চলে আসা যায়, এখান থেকে যেন টিএমসির বিরুদ্ধে না কেউ যেতে পারেন, সামনে যেহেতু ভোট চলে এসছে, আবার দিল্লিতে যাওয়ার সুযোগ হবে কিনা, তো আরও কারোর সঙ্গে পলিটিক্যাল কোনো ইকুয়েশন কিছু তৈরি করার চেষ্টা হতে পারে। তো অনেক ধান্দাই কিন্তু থাকতে পারে, কিন্তু দর্শক যতবারই গেছেন অনেক ভেবে গেছেন, অনেক কিছু বলে গেছেন, কিন্তু খুব একটা ভালো কিছু ফল নিয়ে কিন্তু উনি ফিরতে পারেননি। 21-এর নির্বাচনের পরে উনি অনেক কথা বলে গেছেন, যাওয়ার সময় কত ঢাকঢোল পেটানো, কত মিডিয়া ফোকাস, কত কি, আর যখন আসেন ওখান থেকে চুপি ঘর ঢুকে পড়েন, বা ঠিক ফলপ্রসূ হয় না আর কি, যে ভাবনা নিয়ে উনি যান। তো এবারেও অনেক ভাবনা নিয়ে উনি গেছেন, আমরাও দেখতে চাই সেই ভাবনাগুলো কতটা সফল হচ্ছে ওনার পক্ষে, আর কতটা মুখ গোমড়া করে ফিরে আসেন শেষ পর্যন্ত, দর্শক সেটাও দেখতে চাই। দর্শক বলবেন সুপ্রিম কোর্টে এইভাবে মামলা ঠুকে দেওয়া, কমিশনারের সঙ্গে সাক্ষাতের আগে আপনারা কি বলবেন, আপনারা কি ব্যাখ্যা দেবেন এর, আপনারা কি বুঝছেন এসবের পেছনে কি রয়েছে, বা এই দিল্লি যাওয়ার পেছনে আপনাদের মনে আর কি ধারণা, কি হতে পারে ওখানে? অবশ্যই দর্শক বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।